প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। ধৈর্য বিএনপিকে ধরতেই হবে, ধরতেই হবে এবং ধরতেই হবে। এই ধৈর্য ধরতে হবে কারো চাপে নয়, সাগ্রহে। বিএনপিকে নিজেদের বুঝতে হবে ধৈর্য ধরা ছাড়া কেন তাদের আর কোনো পথ খোলা নেই। সদ্য 5ই আগস্টের স্বাধীনতা যাদের হাত ধরে এসেছে, যেসব সংস্কারের কথা বলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পরিচালনার দায়িত্বভার তুলে নিয়েছেন, আপনারা আগে সেগুলো নিয়ে ভাবুন, আমিও কিছু কথা বলি। প্রথমত, জাতীয় কিছু ইস্যু তৈরি হয়েছে 15 বছরে। বিডিআর হত্যাকাণ্ড, 57 জন সেনা কর্মকর্তা নিহত, বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া, হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, ব্যাংক রিজার্ভ চুরি, শত শত কোটি টাকা পাচার, ব্যাংক দুর্নীতি, প্রজেক্টের নামে দুর্নীতি এবং সবিশেষে এসে বৃহৎ আকারে যে ঋণের বোঝা বাংলার ঘাড়ে চাপানো, এর থেকে উত্তরণ পাচারকৃত অর্থ ফেরত আনা। আমি মনে করি যে কোনো একটি বিষয়েরও বিচার করা, তদারকি করা বা সম্পন্ন করার ক্ষমতা বিএনপির আছে। 15 বছর ধরে অনেকবার অনেক ধরনের বিএনপি প্রোগ্রাম করেছে, চেষ্টা করেছে। নিজেদের নামে কেসের সংখ্যা বাড়ানো, জেল খাটা ছাড়া কোনো রেজাল্ট বিএনপি ঘরে আসে নাই। জামাত ইসলামের যেসব বিজ্ঞ, বর্ষিয়ান, প্রজ্ঞাবান নেতাদেরকে হত্যা করা হয়েছে, তাদের মতো দক্ষ একজন নেতাও আমার দৃষ্টিতে বিএনপিতে নাই। আমি আগে কিছু বিএনপির কথা বলি। আমি সামান্য একটু উদাহরণ দিই। কানাডাতে যারা বেগমপাড়া তৈরি করেছেন, সুইস ব্যাংক, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যাদের 2, 4, 10টি বাড়ি আছে, যাদের বলতে কি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার প্রায় 75 ভাগেরই এই সম্পদগুলো তারা বাংলাদেশ থেকে স্থানান্তর করেছে নিজেদের নিরাপত্তার জন্যই। এমনকি এই অর্থ ফিরিয়ে আনার যত ধরনের চেষ্টাই হোক, তার বিকল্প ব্যবস্থা আওয়ামী লীগ তৈরি করে রেখেছে। ম্যাডাম জিয়া জীবিত, তারেক জিয়া লন্ডনে। আমি জিয়াউর রহমান শাসনের আমলেও দেখেছি, পরবর্তীতে ম্যাডাম খালেদা জিয়ার 2 বারের শাসন দেখেছি। জিয়াউর রহমান যে একটি স্ট্রাকচার, যে একটি শক্তিশালী ভিত তৈরি করে গেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, পরবর্তীতে সেই অবকাঠামো আর ধরে রাখতে পারেনি। গত 2 টার্ম বিএনপিতে যারা ঢুকেছে
বেশিরভাগই ব্যবসায়ী নেতা। ম্যাডাম খালেদা জিয়া একজন আদর্শ মাতা, একজন আদর্শ গৃহিণী, একজন আদর্শ নারী। তিনি রাজনীতি করবার জন্য জন্মাননি। একজন সেনাবাহিনীর কর্মকর্তার স্ত্রীরা সবসময় অত্যন্ত শৌখিন জীবনযাপন করে থাকেন। তারা সহজ সরল হন। স্বামীর শ্রম, কষ্ট এবং সততা দেখে তারা খুব নরম মনের মানুষ হয়ে গড়ে ওঠেন। ম্যাডাম খালেদা জিয়াও তেমনি একজন মহিয়সী নারী। আমি যদি অনেকগুলা না, শুধু একটি ঘটনার কথা বলি, যারা আমার এই ভিডিও দেখবেন তাদের কাছে উপস্থাপন করি, তাহলে বুঝতে পারবেন আপনারা কিভাবে তাকে দেশ পরিচালনা করতে সাহায্য করেছেন। আপনাদের নিশ্চয় মনে আছে, ম্যাডাম জিয়ার অফিসে ক্যামেরা লাগানো কলম, অথবা কলমের সাথে ক্যামেরা লাগানো, সেই টেবিলের কলমদানের ভিতরে রেখে তাকে নাজেহাল করার কি নিকৃষ্ট অবতারণা সৃষ্টি করেছিলেন আপনারা। কতটা বদান্যতা আপনাদের ভিতরে, সেটা তো দেখিয়েছেন। কর্নেল অলি আহমেদ, মেজর হাফিজ, এনাদের সিনিয়র ছিলেন জিয়াউর রহমান। এবং আপনাদের এই জিনিসগুলা ম্যাডামের সাথে দেখেই কর্নেল অলি আহমেদ সত্যবীর হয়ে গেলেন। মেজর হাফিজ সাহেব, যিনি জিয়াউর রহমানের সাথে থেকে রাজনীতি করেছেন, কিভাবে তিনি একপাশে হয়েছিলেন। যদিও ইদানিং বিএনপির নীতি নির্ধারণী কমিটিতে তিনি স্থান পেয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। ধন্যবাদ হাফিজ স্যার, আমার দীর্ঘদিনের পরিচিত আমার স্যার, খুব স্নেহ করেন। আমি আবার আশা করি মেজর হাফিজ সাহেবকে দিয়ে বিএনপির যদি কোনো সাংগঠনিক কাজ করানো হয়, কিছুটা হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সেই জাতীয়তাবাদী দল আবার তার পুরনো আঙ্গিকে ফিরে যেতে সাহায্য করবেন। দ্বিতীয়ত আরেকটি কথা বলি, গতবার অর্থাৎ 6 সালে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার সময় যে আন্দোলনগুলো হলো, বিএনপির অর্ধেক লোক সেই আন্দোলনগুলোতে যায় নাই। অর্ধেক লোক যারা লুটে পুটে চেটে খেয়েছেন, ক্ষমতায় বলে পদ পদবি পেয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন, আমি তাদের কাছে জানতে চেয়েছি আপনারা যান না কেন, যাচ্ছেন না কেন। তারা আমাকে বলতো যে ও আওয়ামী লীগের সাথে কথা আছে, আমরা 5 বছর থাকলাম, ওরা 5 বছর থাকবে, ওরা আবার ক্ষমতা আমাদের দিয়ে দেবে, মারামারি করে কী লাভ, নিজেরা সপ্ত এলাকার লোকজন কার সাথে মারামারি করবে। এবং এই 15 বছর ধরেই তারা আওয়ামী লীগের সময় বিএনপির থেকে বেশি লাভবান হয়েছে। বিভিন্ন ব্যবসায়িক প্রজেক্ট দেশে তাদের সাথে বসে মাতব্বরি করে, আওয়ামী লীগের লিডারদের সাথে বসে সামাজিক যে কোনো সালিশের মাতব্বরি করে এই বিএনপির কাছ থেকেই তারা হাজার হাজার লাখ লাখ টাকা আয় করে নিয়ে গেছে। সেই লোক এখন বিএনপিতে প্রতিষ্ঠিত, সেই সব লোকেরা এখন আবার বিএনপিতে প্রতিষ্ঠিত। আরেকটা কথা আমি মনে করে দিতে যাচ্ছি, খালেদা জিয়া জেলে চলে গেলেন, তারেক রহমান লন্ডনে চলে গেলেন, বিএনপির বড় একটা অংশ
ফাইলপত্র খুলে বগলের নিচে দিয়ে ঘুরে বেড়াতে লাগলেন আর বললেন, আমরা তৃণমূল জাতীয়তাবাদী দল গঠন করছি, আপনারা যদি কেউ আসেন চলে আসেন। ব্যারিস্টার নাজমুল নাই, কিন্তু যারা তাকে আশ্বাস দিয়েছিলেন, প্রভাবিত করেছিলেন, তারা এখন পূর্ণ দমে বিএনপির সেই অবস্থানে অধিষ্ঠিত। সেদিন একমাত্র লৌহমানবের মতো এই দুঃসময় বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন মেজর হাফিজ। মেজর হাফিজ সেদিন কোনো ধরনের যদি বিন্দুমাত্র ভুল পদক্ষেপ নিতেন, বিএনপি আজ এই চেহারা দেখতে হতো না। ব্রাহ্মণবাড়িয়ার মুকবুলি বলেন, তৈমুরি বলেন বা শাহজাহান, যারা খোলস বদলায়, দল পাল্টায়, এরকম লোক এখন অনেক বিএনপির ভিতরে। বিএনপি ক্ষমতায় গেল, কানাডাতে যাদের বাড়ি, বিএনপি পদক্ষেপ নিল তার সেখান থেকে অর্থ আনতে। আমি আজ স্পষ্ট বলতে চাই, ঢাকা কেন্দ্রিক বিএনপির বেশি না 15 থেকে 20 জন এমপির কানাডার যাদের 3-4টে বাড়ি আছে, একটা করে বাড়ি লিখে দেবে। যারা বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে, সেখান থেকে কয়েক হাজার কোটি টাকা এই কয়েকজন এমপিকে দিয়ে দেবে বিএনপির। অথবা যারা নিজেরা গ্রুপ অফ কোম্পানি, আওয়ামী লীগের এস আলম বলেন, দরবেশ ভাই বলেন, যারা নিজেরা গ্রুপ অফ কোম্পানি খুলেছেন, এর একটি করে ছোটোখাটো কোম্পানি 8-10 জনের নামে লিখে দেবে। জেলা পর্যায়ে ওই যে বাওয়া নেতা, তাদেরকে ছোটোখাটো 2-4 বিঘা জমি লিখে দেবে। আওয়ামী লীগের যে এমপি যারা ছিল, অনেক জমি জমা করছে, 2-1 বিঘা জমি লিখে দেবে। ভালো জায়গায় 2-4টে দোকান দিয়ে দেবে, সরকারি বরাদ্দ, যেমন ডিসিদের আন্ডারের দোকান, পৌরসভার 2-4টে দোকান দিয়ে দেবে। আমি মাথা উঁচু করে, বুক উঁচু করেই জানাতে চাই আপনাদের, এর একটা বিচারও ওই বিএনপির লোকেই করতে দেবে না। বিএনপির লোকেই এর বিরোধিতা করে দাঁড়াবে। আগে বিএনপিকে সংশোধিত হতে হবে। যে কোনো একটি বিচার করার ক্ষমতা বিএনপির নাই। আমি যে জাতীয় ইস্যুগুলোর কথা বললাম, এগুলো এই 15 বছরের সৃষ্টি, কিন্তু তার পূর্বে যেগুলো বিএনপি ক্ষমতা থাকার সময়ও কিছু করার কথা কল্পনাও করেনি। স্বাধীনতা যুদ্ধের মুজিব বাহিনী তাদেরকে ফাইন্ড আউট করতে পারেনি। 14ই ফেব্রুয়ারি বুদ্ধিজীবী হত্যা মামলা যে দোষ চাপায় জামাতের উপরে, আলবদরের উপরে, সেটা মুজিব বাহিনী দ্বারা সংগঠিত, এগুলো প্রমাণ করার কোনো ধরনের চেষ্টাই করেনি বিএনপির সময়। এগুলো করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যেগুলো প্রস্তাব করেছি, যেগুলো পাঠিয়েছি, আমি নিজে ব্যক্তিগতভাবে আসিফ নজরুল সাহেবের কাছে পাঠিয়েছি। রাষ্ট্রপতি শাসিত সরকার চাই, সর্বোচ্চ বয়স সীমা 67 বছর চাই, দলীয় প্রধান রাষ্ট্রীয় প্রধান হবেন না সেটা চাই, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদ ত্রিমুখী ক্ষমতার বন্টন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ আমরা চাই। পঞ্চম সংশোধনী যেটা বাতিল হওয়ার মুখোমুখি, আমরা সেই
পঞ্চম সংশোধনী বাতিল চাই, আরও অনেক কিছুই। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার সহ সংগঠিত অপরাধের সুষ্ঠু তদন্ত, বিচার, বিশ্লেষণ করে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে, মেজে ধোয়া একটি রাষ্ট্র গঠন করুক। তারপর আমি আশা করি এর মধ্যেই বিএনপি নিজেদেরকে পরিশুদ্ধ করে নেবে, নিজেদেরকে রাষ্ট্র পরিচালনার দক্ষতা প্রকাশ করতে সক্ষম হবে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার মতো নিজেদেরকে তৈরি করবে এবং তাদেরকে বোঝাতে সক্ষম হবেন। নিজেরা প্রস্তুত হোক, দেশ নব সেজে আমাদের বাসযোগ্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য করে তারা একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।